60,000 টাকার এসি কিনেছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেইল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়ালপথ নির্মাণ চলছে পুরোদমে। পিলারের উপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষের আশা। ভাসানচরের অভ্যন্তরীণ নিরাপত্তায় আর্মড পুলিশের 700 সদস্যের ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব। সহায়তা করবে নৌবাহিনী। গড়ে তোলা হবে বিশেষ মডেল থানা। রাজধানীতে কাঁচা বাজার যেন বিষ ফোড়া। রাস্তা ফুটপাত দখল করেই গড়ে উঠেছে বেশিরভাগ। নেই পণ্য ওঠানামার নির্দিষ্ট স্থান, প্রায়ই বন্ধ থাকে চলাচলের রাস্তা। এবং অবশেষে কমছে তরঙ্গের দাম। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই 5G নিলামে সুবিধা পাবে মোবাইল অপারেটরগুলো। স্বল্প মূল্যে সেবা পাবেন গ্রাহক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। 60,000 টাকার এসি কেনা হয়েছে 4,88,000 টাকায়। আবার 9 লাখ টাকার সোলার প্যানেল কিনেছে 41 লাখ টাকায়। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের নামে কেনাকাটায়। আর এসবই ঘটেছে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের তত্ত্বাবধানে। এতে 9/6 হয়েছে 365 কোটি টাকা। ডাক বিভাগের কেনাকাটা নিয়ে অনুসন্ধান করেছেন সাদাত রহমতুল্লাহ। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ডাক বিভাগের সেবার মান হবে উন্নত। দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে 2018 সালের জানুয়ারিতে মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকা সহ সারা দেশে 365 কোটি টাকা ব্যয় 14টি জেলায় মেল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য 30 ধরনের বেশি যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ, যার মূল্য বাজার মূল্যের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি দেখানো হয়। 60,000 টাকার এসি 4,88,000 টাকা, 53 লাখ টাকার জেনারেটর 74 লাখ টাকা, 22 লাখ টাকার ফর্কলিফট 50 লাখ টাকা, 9 লাখ টাকার সোলার প্যানেল 41 লাখ টাকা, 5,000 টাকার পজ মেশিন 35,000 টাকা দেখানো হয়েছে। আমরা বিভিন্ন ব্র্যান্ডের পস প্রিন্টার, বারকোড স্ক্যানার, বারকোড লেবেল প্রিন্টার করে থাকি। পস প্রিন্টার প্রাইস হলো 5,800 টাকা। অথচ ইপোস্ট সেন্টার নির্মাণের নামে কেনা মানহীন 17,000 পজ মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। আমার কর্তৃপক্ষ আছে, বিভাগীয় প্রধান আছে, দয়া করে ওনাকে বলেন, কারণ এগুলো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এসব জানতে ডাক অধিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। এমনকি দফায় দফায় ফোনে যোগাযোগ করেও কারো সাড়া মেলেনি। এবারে বাজার যাচাইয়ে খোদ সময় সংবাদ। হারুনুর রশিদের প্রকল্পের কেনাকাটায় কমিটির নথিতে ব্রাইট সলিউশন, লিটল প্ল্যানেটের নাম ব্যবহার করলেও তারা বলছেন ডাক বিভাগের সঙ্গে তাদের কোনো কেনাকাটা এমনকি কোটেশন দেওয়া নেওয়া হয়নি। আমি তো ডাক বিভাগের সাথে তো আমার কোনো ইয়েই নাই, কোনো যোগাযোগই নাই। এই প্রকল্প সম্বন্ধে তো আমি জানিই না। এটা কি ডাক বিভাগ থেকে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি, আমরা সরকারি তো কাজই করি না। অনেকটা ভৌতিকভাবে এসব পণ্য সরবরাহের কাজটি পায় সুধাংশু শেখরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তারা জালিয়াতি করে প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন পণ্য সরবরাহ করে। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ দেব যদি আপনারা আমাকে একটু জাস্ট দেখিয়ে দেন। আমি সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি এই ঝাড়ুদারের কাজটা আমি করব, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ডাক বিভাগের মহাপরিচালক ভদ্র এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংশ্লিষ্টরা মনে করেন ডাক বিভাগ আধুনিকতার নামে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেসব প্রকল্প কিছু কর্মকর্তা বানিয়েছে লোপাটের হাতিয়ার। ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের খবর। শুধু মূল সেতুর কাজ নয়, এগিয়ে চলেছে পদ্মা সেতুর ভায়াডাক্ট নির্মাণের কাজও। আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে সড়ক থেকে সেতুতে ওঠার এ উড়ালপথ। ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হলে পুরো সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে 9.5 কিলোমিটার। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ছবি এটি। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়ি এই পথ দিয়ে সড়ক থেকে উঠে যাবে সেতুতে। এরপর পাড়ি দেবে স্বপ্নের পদ্মা সেতু। মূলত সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বলা হলেও পানি ও মাটির উপরে সেতু নির্মাণ করা হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার।
এর মধ্যে নদীতে থাকছে 6.15 কিলোমিটার, আরও 3 কিলোমিটার সেতু নির্মাণ হচ্ছে ভূমির উপরে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য 1670 মিটার আর মাওয়া প্রান্তে 1578 মিটার। সেতুতে গাড়ি চলবে 4 লেনে, তাই উঠানামার জন্য প্রতি প্রান্তেই থাকছে আলাদা ভায়াডাক্ট। তবে ট্রেন সিঙ্গেল লাইনে চলায় রেল ভায়াডাক্ট থাকছে একটি। এর মধ্যে জাজিরা প্রান্তে সেতুতে উঠার আর মাওয়া প্রান্তে সেতু থেকে সড়কে নামার পথ তৈরির কাজ প্রায় শতভাগ শেষের দিকে। 2016 সালে শুরু করা এই কাজ শেষ হবে 2021 সালের জুন মাসে। দ্রুত গতিতে আগেছে। আমরা যদি রোডওয়ে ডেক যখন শেষ করতে পারবো, এর আগেই আমাদের কয়েক মাস আগেই শেষ হয়ে যাবে। ধরেন আমরা হয়তো আশা করব আগামী নেক্সট 2021 জুনের আগেই আমাদের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে যাবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের জন্য 44টি আর জাজিরা প্রান্তে 47টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে গার্ডার বসানো হচ্ছে। পদ্মা সেতুর ভায়াডাক্টে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে টি প্রযুক্তি। মূল সেতুতে স্প্যান বসানোর পাশাপাশি এগিয়ে চলছে ভায়াডাক্ট নির্মাণের কাজও। 2021 সালের মাঝামাঝি নাগাদ এই কাজ শেষ করা গেলে একই সময়ে একই গতিতে সেতু থেকে সড়কে গাড়ি উঠানামা করতে আর কোনো জটিলতা থাকবে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের নিরাপত্তায় আলাদা থানার পাশাপাশি আর্মড পুলিশের 700 সদস্যের সমন্বয়ে একটি ব্যাটালিয়ন করতে যাচ্ছে সরকার। আয়তন ও জনসংখ্যার শর্ত পূরণ না হলেও শুধু রোহিঙ্গাদের জন্য ভাসানচরকে বিশেষ মডেল থানা হিসেবেই গড়ে তোলা হবে। সাকাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সক্ষমতার মাত্র 1% রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে এই ভাসানচরে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তারা বলছেন পর্যায়ক্রমে 1 লাখ রোহিঙ্গার আবাসস্থল হবে এই ভাসানচর। আর তখন প্রয়োজন হবে নিরাপত্তা জোরদারের। এক্ষেত্রে সার্বিক নিরাপত্তায় নৌবাহিনী থাকলেও অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ সদস্যরা। প্রথম বহরে ভাসানচরে আশ্রয় পেয়েছে উখিয়ার কুতুপালং এবং বালুখালী ক্যাম্প থেকে আসা 1642 জন রোহিঙ্গা। আরও বেশ কিছু রোহিঙ্গা ভাসানচরে আসতে চায়। এই অবস্থায় ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে ভাসানচরকে পৃথক থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। সে সাথে আর্মড পুলিশের 2টি কোম্পানির সমন্বয়ে একটি ব্যাটালিয়ন গঠন করা হবে ভাসানচরের জন্য। সামগ্রিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সেখানে একটি পৃথক অ্যাপিবিএন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করারও প্রস্তাব দিচ্ছি। সেখানে এসবির আলাদা ইউনিট থাকবে, নৌ পুলিশের আলাদা ইউনিট থাকবে। 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য নৌবাহিনী এখানে গড়ে তুলেছে 1440টি ব্যারেক, 120টি গুচ্ছগ্রাম এবং 120টি সাইক্লোন শেল্টার। প্রজ্ঞাপন জারি হলে শুরু হবে পুলিশের থানা এবং আর্মড পুলিশের ব্যাটালিয়ন স্থাপনের চূড়ান্ত কাজ। ভাসানচর হবে দেশের 5ম বিশেষ মডেল থানা। নিরাপত্তার জন্য জেলা পুলিশ নোয়াখালী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডিএসবি এবং এসবি ঢাকার মোট 68 জন সদস্য কর্মকর্তা নিয়োজিত আছেন। বর্তমানে ভাসানচরে নতুন আশ্রয় পাওয়া রোহিঙ্গা ছাড়াও অন্তত 500 স্থানীয় বাসিন্দা এবং কাজের সূত্রে যাওয়া শ্রমিক রয়েছে। এনজিও কর্মকর্তারাও ভাসানচরে আসা যাওয়া বাড়িয়েছেন। আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করার জন্য বাংলাদেশের নিয়ম অনুযায়ী পুলিশরাই করে থাকে এবং পুলিশ বাহিনী এখানে অবস্থান করবে, এটাই আমরা আশাবাদী। আমরা নৌবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা প্রদান করব। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অংশ এই ভাসানচরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য গত 2 বছর ধরে কাজ করছেন নৌবাহিনীর সদস্যরা। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। বছরের পর বছর অব্যবস্থাপনাতেই আটকে আছে রাজধানীর বাজারগুলো। এখনো গড়ে ওঠেনি পণ্য ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান। তাই তো রাতের বেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকের মালামাল নামানো হয় রাস্তা বন্ধ করে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাতের ঢাকার এই ব্যস্ততা দিনের ঢাকাকে সেবা দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক থেকে নামছে ছাগল, মাছ, মুরগি, সবজি সহ নগর জীবনে দরকারি নানা পণ্য, যা পূরণ করবে রাজধানীবাসীর দিনভরের চাহিদা। যদিও মহামারীকালে পুষ্টির যোগানদাতাদের কোনো নজরই নেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়। কারণ বাজার থেকে এই মাল যাবো যাত্রাবাড়ি, আমরা এই কাজ করি, লিভারি কাজ করি, ভিতরে জাম দেখে রাস্তায় উঠাইতেছে। রাত 11টা থেকে 7টা পর্যন্ত সকাল, দিনে ঘুমাই। এই রাস্তাগুলো আমরা মাল যখন লামাই আধা ঘন্টার যে সাফা হয়ে যায়। শরীর ভিজা দেন, পুরা শরীর ভিজা রয়েছেন, তখন মাছ রাখবো কিভাবে? এসব শ্রমিকরা রোজ রাতেই এমন কর্মব্যস্ত হয়ে ওঠেন। ট্রাক থেকে তড়িৎ গতিতে পণ্য নামাতে হয় তাদের, কারণ কয়েকশো বছরের পুরনো এই শহরে এখনো গড়ে তোলা সম্ভব হয়নি পণ্য ওঠানো ও নামানোর পরিকল্পিত কোনো ব্যবস্থা। তাই তো ভরসা রাতের ফাঁকা রাস্তা। মাছ
নামাইলে তো গাড়ি তো লাগবেই। এখানে তো রাস্তা, যদি পার্কিং এর জায়গা থাকতো তাহলে সুবিধা হতো। ফাঁকা মাঠের মধ্যে বা একটা আলাদা স্থান হলে এটা তো সুবিধা, সকলের জন্য সুবিধা। ঘুমন্ত নগরীতে একদম যে ঝুট ঝামেলা ছাড়াই কাজ শেষ করা যাচ্ছে ঠিক তাও না। এখন রাস্তাঘাট সিঙ্গেল হয়েছে না, যানজট তো হবে। এই জায়গাটা অনেক জাম হয়ে জায়গা এই আরোদের কারণে। সমস্যা তো হচ্ছে, দেখতেছেন তো, কাঁচা বাজার টাজার ঢোকে, দিনে কম হয় আর রাতেই চাপ বেশি হয় গাড়ি। বাজার ব্যবস্থাপনার এই অসঙ্গতির কারণে 24 ঘন্টায় একবারই রাজধানীতে পণ্য সরবরাহ করা সম্ভব হয়। নগর সভ্যতায় পণ্য ওঠানামা করার জন্য সুনির্দিষ্ট স্থান বা সুব্যবস্থা কতটা যে জরুরি তা বোঝা যায় এসব জায়গায় দাঁড়ালে। যেখানে একদিকে নাগরিক জীবনের গতি বাড়াতে বাস্তবায়ন করা হচ্ছে মেগা মেগা সব প্রকল্প, ঠিক তারই পাশে গতি রোধ করে পূরণ করা হচ্ছে নিত্যদিনের নাগরিক চাহিদা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও বড়দিন সামনে রেখে উৎসব মুখর জার্মানি সহ পুরো ইউরোপ। যদিও দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে প্রায় প্রতিদিনই 400-র বেশি মানুষের মৃত্যু এবং কয়েক হাজার শনাক্ত হচ্ছেন। বড়দিনের প্রস্তুতির মধ্যে জার্মানির সাধারণ নাগরিকদের শঙ্কার কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানি সহ পুরো ইউরোপে চলছে বড়দিন উদযাপন এবং ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি। তাই তো শহরগুলো সেজে উঠছে মন জোড়ানো রঙিন আলোয়। কিন্তু সব আয়োজনে ছায়া ফেলে যাচ্ছে কোভিড-19 সংক্রমণে প্রাণহানির শঙ্কা। আমি মনে করি বড়দিন উদযাপনকে কেন্দ্র করে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা আরো বাড়বে, কারণ অনেকেই ঘরের বাইরে যাবে, কেনাকাটা করবে। ভাইরাস থেকে বাঁচতে আমাদেরকে নিয়ম কানুন মানতেই হবে। কেনাকাটা করতে আসা অনেকেই দায়িত্বশীল মনে হলো না। প্রচুর মানুষ রাস্তায়, অনেকে আবার মাস্ক পরেনি। আমি তাদের এড়িয়ে চলতে চেষ্টা করেছি। কি আর করা বলুন। এদিকে ডিসেম্বর মাসেই প্রত্যাশিত করোনার টিকা কার্যক্রম শুরু হলেও এত অল্প সময়ে সবাইকে ভ্যাকসিনের আওতায় এনে ঝুঁকিহীন বড়দিন উদযাপন সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। ডিসেম্বরের আগে টিকা দেওয়া হয়ে গেলে ভালো হতো, কিন্তু টিকা দেওয়ার সাথে সাথেই তো আর করোনা কমবে না। সুতরাং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রিসমাস উদযাপনের কোনো বিকল্প দেখছি না আমি। করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেও বড়দিন এবং নতুন বছরকে বরণের আয়োজনে দেশটির অর্থনীতির পালে সুবাতাসকে শুভ লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব এবং নতুন বছরকে বরণ উপলক্ষে জার্মানি সহ পুরো ইউরোপ সেজেছে রঙিন আলোতে। একই সাথে করোনাও কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের জীবন প্রদীপ, যে প্রদীপের আলো হয়তো পড়বে না কিংবা জ্বলবে না এই জনপদে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অবশেষে কমছে তরঙ্গের দাম, মুঠোফোন সেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বিটিআরসি বলছে চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যা পেলেই 5G নিলামে অপেক্ষাকৃত কম দামে তরঙ্গ কিনতে পারবেন মোবাইল অপারেটররা। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অপারেটররা বলছে এতে গ্রাহকদের স্বল্প মূল্যে সেবা দিতেও আর কোনো বাধা থাকবে না। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 37 মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় 8 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 22 লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় 15 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে আরেক অপারেটর রবি। যেখানে মালয়েশিয়া ও জার্মানিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা 2 লাখের মধ্যে। তরঙ্গ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকরা। ফোন কল ড্রপও হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট কানেকশন অনেক স্লো হচ্ছে। স্লো স্পিডের কারণে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি না। বাড়তি দামের কারণে তরঙ্গ কেনায় আগ্রহী হচ্ছে না মুঠোফোন অপারেটররা। 2018 সালে সবশেষ নিলামে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম যথাক্রমে 180 কোটি টাকা এবং 232 কোটি টাকা নির্ধারণ করে বিটিআরসি। এখানেই আপত্তি অপারেটরদের। ইউকেতে কিন্তু অ্যারাউন্ড $11 মিলিয়ন পার মেগাহার্টজ হয়েছিল তাদের স্পেকট্রাম অকশন প্রাইস। আমাদের এখানে 28 থেকে $31 মিলিয়ন পার মেগাহার্টজ। মুঠোফোন অপারেটররা না কেনায় বর্তমানে বিটিআরসির কাছে সব মিলিয়ে প্রায় 225 মেগাহার্টজ তরঙ্গ অবিকৃত রয়েছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এই অবস্থায় তরঙ্গের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দামটা আসলে বেশি, অনেক টাকা, প্রায় হাজার হাজার কোটি টাকা। আমরা এখন চেষ্টা করছি যে সরকার যদি অনুমোদন দেয় তাহলে আমরা বেস প্রাইসটাও কমাই দেব। নতুন এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি মুঠোফোন অপারেটরদের। বেস প্রাইসটা যদি রেশনাল রাখা হয়
তাহলে সব মোবাইল অপারেটররা আরো বেশি স্পেকট্রাম কিনতে পারবে। বর্তমানে 4 মুঠোফোন অপারেটর 129 মেগাহার্টজ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে 16,81,00,000 গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে বেতন ভাতা দেওয়া হয় না, কর্মকর্তা কর্মচারীদের সম্মানই পাচ্ছেন না কাউন্সিলররাও। বছরের পর বছর ঘুরেও জামানতের টাকা না পেয়ে ঠিকাদাররা ক্ষুব্ধ। সব মিলিয়ে প্রায় স্থবির গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা। এমন প্রশ্নে নানা অনিয়মে জামাতের ষড়যন্ত্রকে দায়ী করেন পৌর মেয়র। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। টানা 1 বছর ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন সুন্দরগঞ্জ পৌরসভার স্থায়ী ও মাস্টার রোলের অর্ধশতাধিক কর্মচারী। 8 মাস ধরে সম্মানী থেকে বঞ্চিত কাউন্সিলররাও। এদিকে কাজ শেষে চূড়ান্ত বিল পেলেও জামানতের টাকার জন্য বছরের পর বছর ধরে পৌরসভায় ঘোরাফেরা করছেন ঠিকাদাররা। খুব দুর্বিষহ অবস্থার মধ্যে দিন পার করতেছি আমরা। প্রায় 11 মাস থেকে বেতন আমরা পাচ্ছি না। প্রায় 28 জন স্থায়ী কর্মচারী আছে, তাদের 12 মাস থেকে বেতন বকেয়া। আমরা ততদিন জানি যে যখন কাজ শেষ হবে তখন জামানতের টাকাটা পাবো। প্রায় 6 মাস থেকে ঘুরতেছি, আজকে দেই, 25 তারিখে দেবো, 28 তারিখে দেবো, এইভাবে আমাদের ঘুরে নিয়ে আসতেছি। এছাড়া বাস টার্মিনালের নামে মাটি ভরাট প্রকল্পে অনিয়ম সহ ইচ্ছেমতো জায়গা অন্য প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পরিবহন শ্রমিকরা। মাটি ভরাটকে কেন্দ্র করে একাধিকবার টেন্ডার করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। 17-18 অর্থ বছরের এডিপি টেন্ডারের ওটা একটা মাটি ভরাটের বরাদ্দ ছিল, সম্ভবত 6,65,000 টাকার। এসব প্রশ্নে পৌর মেয়রের দাবি, কাউন্সিলর কর্মচারী সহ জামায়াতের সাথে যুক্ত অনেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা পুরাটাই জামাতকে নিয়ে এবং এখানে আওয়ামী লীগের কিছু অংশ আছে হাইব্রিড নেতা, এদেরকে নিয়ে আমাকে ষড়যন্ত্র করছে আমার এই সুন্দরগঞ্জের পরিবেশকে নষ্ট করার জন্য। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে বিল ভাউচারে পৌরসভার ফান্ড থেকে পৌর পরিষদের সিদ্ধান্তে টাকা উত্তোলন সহ একাধিকবার একই প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগও আছে। এদিকে সুন্দরগঞ্জ থেকে ফিরে আসার পর সম্মানিত করার নামে বিকাশ নম্বর চেয়ে প্রতিবেদককে ফোন করেন পৌর মেয়র। আমি আপনার ভাই না, একটু খালি প্লিজ ক্লিক নাম্বারটা বলেন। না ভাই, আমার বিকাশ নাম্বার নাই যে ভাইয়া। কালকে যে কোনো সময় দোকানে গিয়ে দিয়েন একটা, প্লিজ ভাইয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে গভীর রাত থেকে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। এতে পারাপারের অপেক্ষায় 2 পারে আটকা পড়েছেন 5 শতাধিক যানবাহন। রোববার রাত 2টার দিকে সহস্রাধিক যাত্রী ও যানবাহন সহ মাঝ নদীতে আটকা পড়ে 7টি ফেরি। তারপর থেকে বন্ধ হয়ে যায় এ রুটের ফেরি চলাচল। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এ রুটে চলাচলকারী 87টি লঞ্চ ও 4.5 শতাধিক স্পিডবোট। এতে 2 পারে বাড়তে থাকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি, বাড়ছে মানুষের দুর্ভোগ। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঘন কুয়াশায় বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই রুটে চলাচলরত 14টি ফেরির মধ্যে শুধু একটিতে ফগলাইট থাকলেও তাও মানসম্মত না থাকায় বন্ধ রাখতে হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে শরীয়তপুরের পথঘাট। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে ছোট বড় যানবাহন। শুধু সড়ক পথই নয়, নৌপথেও নৌযান চলাচলে বেগ পেতে হচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। কুমিল্লা নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বর্জ্য ও বৃষ্টির 70% পানি কান্দিখাল দিয়ে অপসারণ হয়। টমছম ব্রিজ থেকে নোয়াখালী পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করার কাজ করতে গিয়ে সড়ক ও জনপথ বিভাগ খালটি ভরাট করতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, সড়ক এবং খাল দুটিকে ঠিক রেখে পরিকল্পিতভাবে যেন কাজটি হয়। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বলছেন, খালের জায়গা ঠিক রেখেই 4 লেন সম্প্রসারিত হবে। বাহার রাহানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা নোয়াখালী 4 লেন রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে টমছম ব্রিজ থেকে কচুয়া চৌমুহনী পর্যন্ত সড়কের পাশের কান্দির খালটি সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। এতে খালটি সরু হয়ে যাওয়ায় পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, কোনো সমন্বয় না করে সড়ক বিভাগ কাজটি করছে। যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট হয়ে গেলে নগরীতে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করবে। শহর উন্নয়নের জন্য, রাস্তার জন্য, যাতায়াতের জন্য রাস্তা বড় হোক না, খালটা কেউ তো করতে হইব।
তাহলে আমরা তাদেরকে এই জন্য সিটি দিয়েছি, কোনো কিছু করতে হলে আমরা যৌথভাবে বৈশাখ করি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যবহৃত পানি 70% পানি কিন্তু এই খাল দিয়ে যায়। প্রতি বছরই আমরা কিন্তু টাকা দিয়ে এটা সংস্কার করি এবং খালটাকে সচল রাখি। রোডসেন হাইওয়ে চাইল্ড লাইন যে করতেছে আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। উন্নয়ন কাজ যেন জনগণের ভোগান্তির কারণ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান নগরবাসীর। আমরা চাই সিটি কর্পোরেশন, রোড সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে খালটা উদ্ধার করা হোক, রাস্তাটাও করা হোক। খালের পশ্চিম পাশে আরো 10 থেকে 15 অরক্ষিত জায়গাতে রক্ষিত করা যায়, তাহলে রাস্তা এবং খাল দুটোই আমাদের জন্য সমবন্টন আসবে। পানির প্রবাহ যদি কোনো ক্রমে বাধাগ্রস্ত হয় তাহলে কুমিল্লা সিটিতে বসবাসে প্রায় অযোগ্য। এমনিতেই রাস্তা এখানে চেকন, আরও বসবাসের অযোগ্য হবে। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, খালের জায়গা ঠিক রেখেই শুধু সহজে নির্ধারিত অংশেই 4 লেন রাস্তা সম্প্রসারিত হবে। এখানে আমাদের সম্পূর্ণ অ্যাকুইজিশন করা জায়গার মধ্যে আমরা স্লোপটাকে রাস্তায় কনভার্ট করতেছি। এখানে মানে অন্য কাউকে কোনোভাবে আমরা ডিস্টার্ব করছি না। কুমিল্লার টমছম ব্রিজ থেকে নোয়াপাড়া হয়ে ডাকাতিয়া নদীতে সংযুক্ত কান্দির খালের দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। এর মধ্যে কুমিল্লা নোয়াখালী 4 লেন প্রকল্পের আওতাধীন খালটির দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। সময় সংবাদ, কুমিল্লা। এবারে দেশের বাইরের খবর। ভারতের অন্ধ্রপ্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 2 শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল পর্যন্ত রাজ্যের এলুরু শহরে অন্তত 227 ব্যক্তি অজ্ঞাত এই রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তরুণ তরুণী এবং বৃদ্ধও রয়েছেন। এদের বেশিরভাগই ঠান্ডা, মাথা ব্যথা, মাথা ঘোরানো, মৃগী রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী রোগে তারা আক্রান্ত হয়েছেন তা এখনও জানাতে পারেনি চিকিৎসকরা। অসুস্থদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হলেও কোনো সংক্রামক রোগের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 60,000 টাকার এসি কিনেছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেইল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়ালপথ নির্মাণ চলছে পুরো দমে। পিলারের উপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষের আশা। এবং ভাষাঞ্চরের অভ্যন্তরীণ নিরাপত্তায় আর্মড পুলিশের 700 সদস্যের ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব। সহায়তা করবে নৌবাহিনী। গড়ে তোলা হবে বিশেষ মডেল থানা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।